বার্সেলোনার দানি অলমোর জট যখন খুলছে তখন আসলে প্রচুর প্রশ্ন বার্সেলোনাকে নিয়েই আসছে, কারণ ক্রিস্টেনসেন, দানি অলমো কে কোথায় খেলবে, কার জায়গা কোন জায়গায় হবে, কাকে সার্ভিস পাবে, কার সার্ভিস পাবে না, মানে বার্সেলোনাকে নিয়েই আজকে আমি দেখলাম প্রচুর প্রশ্ন। বার্সেলোনা, লিভারপুল, ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ সবকিছুই আছে আমার কাছে। ইউনাইটেডকে নিয়ে প্রশ্নগুলো কি আপনি করেছেন কোনো ফেক আইডি দিয়ে? এখানে নট রিয়েলি আমি যদি ফেক আইডি দিয়ে প্রশ্ন করতাম তাহলে আমি অবশ্যই ম্যানচেস্টার ইউনাইটেড কেন্দ্রিক কোনো প্রশ্ন করতাম না। কেন? তারপরও ধরন হচ্ছে আশার পালে কোনো নতুন কথা শোনার জন্য। আমি আশার পালে হাওয়া দেওয়ার লোক নই, আমি নিরাশাবাদীদের দলে। যাই হোক, আসেন আসল কাজে। প্রশ্ন, হ্যাঁ, নাজমুস সামির প্রথম প্রশ্ন, স্টার্ট বেঞ্চ সেল, এর্লিং হল্যান্ড, কিলিয়ান এমবাপে, ভিনিসিয়াস জুনিয়র। কে কে আবার বলেন? এর্লিং হল্যান্ড, হ্যাঁ, কিলিয়ান এমবাপে, হ্যাঁ, ভিনিসিয়াস জুনিয়র। ইটস ভেরি ভেরি টাফ। তারপরও মনে করেন হচ্ছে গিয়ে হাল্যান্ড স্টার্ট। আমি এই মোমেন্টের ফর্ম ধরে আমি বলছি হাল্যান্ড স্টার্ট। সকালে কি খাইছেন? আচ্ছা, হাল্যান্ড স্টার্ট, হ্যাঁ, হাল্যান্ড স্টার্ট, ভিনিসিয়াস জুনিয়র বেঞ্চ, সেল কিলিয়ান এমবাপ্পে। আমি বলছি আমি এই মোমেন্ট, এই যে প্রত্যেকটা দলেই দুটা করে ম্যাচ খেলেছে, এটা হচ্ছে আমার পার্সোনাল অপিনিয়ন। ঠিক আছে, কিলিয়ান এমবাপে স্টার্ট করবেন, ভিনিসিয়াস জুনিয়র বেঞ্চে থাকবেন, এর্লিং হল্যান্ডকে বিক্রি করে দেবেন। আমি এর্লিং ব্রুট হাল্যান্ডকে আমি রেখেছি, কারণ হচ্ছে ওই একটাই, তিনি একটা ভালো ফর্মে রয়েছেন। কিলিয়ান এমবাপ্পে এখন পর্যন্ত তার ফর্মই তিনি পান নাই লা লিগায় আসার পর। আমি এটাও বলছি, এটা হচ্ছে এই যে 1-2 সপ্তাহ যে হলো ইউরোপিয়ান ফুটবল, সেটার পারফরমেন্সের ওপর বিচার করে স্টার্ট বেঞ্চের বিচারে আপনি, হ্যাঁ, আমি এই মোমেন্টটা আমি করছি। ঠিক আছে, সেম আমিও আজকে একটা স্টার্ট বেঞ্চ সেল নিয়েছি এবং এটাও বেশ ইন্টারেস্টিং। রড্রিগো, সাকা, কোল পালমার। এটা কি 2 সপ্তাহের বিচারে বলবো? এটা আপনার ইচ্ছা। আমি আমার ধরন হচ্ছে আমি ওই পয়েন্ট অফ ভিউ থেকে আমি এর আগে যদি আপনি আমাকে বলেন, আমি কোল পালমারকে স্টার্ট করাবো। আমি 2 নম্বরে বুকায়ো সাকাকে রাখবো, আমি রড্রিগোকে বিক্রি করে দেবো। দুর্ভাগ্য হলেও আমার ওই বিক্রির তালিকায়ও নামটা আসলে রড্রিগো, তবে আমি স্টার্ট করাবো বুকায়ো সাকাকে দিয়ে, কোল পালমারকে আমি বুকায়ো সাকাকে স্টার্টও করানো যায় আসলে কোল পালমারের জায়গায়, এটা করা যায়। আপনারাও জানাতে পারেন কাকে স্টার্ট করবেন, কাকে বেঞ্চ করবেন, কাকে সেল করবেন। আচ্ছা, এবার জাতের অন্য আরেকটু বড় প্রশ্নে আসি আর কি। হ্যাঁ, সাবজেক্টিভে আপনার প্রথম প্রশ্নের যেটা রয়েছে, মোহাম্মদ আবু কাউসার, লিভারপুল কি এই সিজনে ব্যাক করতে পারবে? এই সিজনে আপনাদের লিভারপুলকে নিয়ে প্রেডিকশন কি? টপ 4-এ থাকবে লিভারপুল। টপ 4-এ থাকবে এই প্রেডিকশন। আমরা টপ 4-এই রেখেছিলাম লিভারপুলকে। তবে লিভারপুলকে নিয়ে যতটুকু যা বোঝা গেল 2টো ম্যাচ দেখে, যে আর্নে স্লট একটু রয়ে শোয়ে খেলার মানুষ। ঠিক ইয়র্গেন ক্লপের আমলে আমরা যে ফুটবলটা দেখে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম, যে লিভারপুল মানেই এই মানে এন্ড টু এন্ড যাবে আসবে, খুব এনার্জেটিক ফুটবল হবে, ঠিক সেটা এখনও 2 ম্যাচে দেখা যায় নাই। সেটা হতে পারে যে কেবলমাত্র সিজন শুরু হয়েছে বলে আমরা যথেষ্ট পরিমাণ ম্যাচ স্যাম্পল সাইজ হিসেবে পাই নাই, যেটা দিয়ে আমরা আর্নে স্লটকে বুঝতে পারতাম, সেই কারণে হতে পারে। অথবা এমন হতে পারে যে আর্নে স্লট হয়তো চাইছেন একটু রয়ে শোয়ে, যে ট্রানজিশনে যাতে গোল খাওয়া না লাগে, একটু সতর্ক থেকে, খুব ঝুঁকি না নিয়ে, খুব রিস্কি ফুটবল না খেলে যতটুকুর ভেতরে রেজাল্টটা বের করে আনা যায়, এরকমও হতে পারে। এক্স্যাক্টলি। আর প্রেডিকশন বললে আমার টপ 4 চ্যাম্পিয়ন হওয়ার রেসে ঠিক লিভারপুলকে এই মুহূর্তে রাখা যাচ্ছে না। ট্রানজিশনে যেহেতু দলটা আছে, আর এই সিজনে এখনো পর্যন্ত নতুন কোনো সাইনিংও নাই, বলাও যাচ্ছে না যে শক্তিটা তারা বাড়িয়ে ফেলেছে, তো ওই হিসাবে আমার মনে হয় না আমরা খুব বেশি বড় ভুল কিছু বলেছি। জুবাইর তার প্রশ্ন, গিরগিটিও এতবার রং পাল্টায় না যতবার ফেলিক্স ক্লাব পাল্টায়। দেখেন, ক্লাব পাল্টানোর কথা যদি আপনি চিন্তা করেন, এরকম প্রচুর প্লেয়ার পাবেন যাদের ক্লাব পাল্টানোর একটা। আচ্ছা, ফেলিক্স কয়বার পাল্টালো? বেনফিকা, তারপর হচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদ, বেনফিকা থেকে অ্যাটলেটিকো, তারপর চেলসি, বার্সেলোনা, এরপর আবার বার্সেলোনা, হ্যাঁ, আবার হচ্ছে চেলসি,
এই তো কিন্তু এমন। আতলেটিকো মাদ্রিদেই তার স্পেলটা লম্বা ছিল, মানে 5 বছর কিন্তু খেলতে পারেন আর Almost, কি, মানে হ্যাঁ। আতলেটিকো মাদ্রিদ তাকে নিয়েছিল, কিন্তু তার পুরোটা সময় একবার চেলসিতে একবার বার্সায় লোনে কাটিয়েছেন বেশি সময়, তো এইটার কারণে আতলেটিকোতে খুব বেশি খেলতে পারেন নাই, খেলার সুযোগ হয় নাই, কারণ তার ডিয়েগো সিমিওনের সঙ্গে ঝামেলা আছে। কেন আমাদের যে রোনালদো নাজারিও কম ক্লাবে খেলেছেন তিনি? না, রোনালদো নাজারিও কই কই খেলেছেন, ইন্টার মিলান, এসি মিলান, রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, সব খেলা আছে তার, কিন্তু মানে আসলে এবং ওনারা কেউ অপছন্দ করে না। এটা হচ্ছে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় ফ্লেক্স। এক্স্যাক্টলি, মানে এই জায়গাটাই হচ্ছে ধরেন ফেলিক্সের সাথে পার্থক্য। ফেলিক্সও ফেলিক্সের না, প্রচুর বাকি হেটার্স আছে সবার কেন সাথে, বাকি সবার সাথে মানে আপনি দেখবেন যে রোনালদোর এটা ফ্লেক্স যে সে সব ক্লাবে খেলছে, কিন্তু কোনো ক্লাবের কোনো ফ্যান তার আসলে অপছন্দ করে না। আচ্ছা, আমাকে একটা বলুন তো, এই ফেলিক্সের প্রবলেমটা আসলে কি, মানে মানুষ হিসেবে কেমন? আপনি কি আপনার কোনো ফোন পড়াশোনা ফেলে করেছেন? দিয়েছিল? ভাই ওটা তো হচ্ছে গিয়ে রোনালদো নাজারিও রোনালদো নাজারিয়ার সাথে ধাক্কা লাগে আমার ফোন পড়ে গিয়েছিল, এটা না আগের ফোন পড়ে আগেরটা গিয়েছিল ওয়ার্ল্ড কাপের স্মৃতি সময়। বিজড়িত ফোন, সেটা হ্যাঁ। সেটা কই? সেটা আছে ব্যাগের মধ্যে আছে। ট্যামা খাইছে নাকি কোথাও? না, কোনো জায়গায় ট্যামা খায়নি, কারণ ওইটা হচ্ছে আপনার এর কয়েকদিন আগেই ওই যে ব্রাজিলের প্র্যাকটিস কাভারের সময় ওটা পরে এমনিতেই মনে করেন ব্যাক পার্ট ভেঙে গিয়েছিল। ও হ্যাঁ, ওটা তো ওটাও কিন্তু ওটাতেই ব্রাজিলের সময় পরে ব্যাক পার্ট ব্রাজিল ভেঙেছে, আপনার মানে ওই জীবন থেকে অনেক ব্রাজিল কিছু- দলটাই অনেক কিছু নিয়ে গেছে, মানে আপনার জীবন আমার থেকে। কাছ থেকে আমার ফোনটাকে কেড়ে নিয়েছিল। কেড়ে নিয়েছিল, বাট পরে রিপেয়ার সার্ভিসিং করতে হয়েছে। আচ্ছা, কি কই জানিছিলেন? হ্যাঁ, কি বলছেন? এই যে আমি নেমে গেলাম কেন? নেমে গেছেন? আচ্ছা, হ্যাঁ, উঁচু করে ফেলেন, সমস্যা নাই, আহ, সিট নেমে যেতে ফেলিক্স, পারে। হ্যাঁ। আমি আর আপনি তো সমান উচ্চতার লোক না। এই ফেলিক্স মানুষ হিসেবে কেমন, মানে ফাইজলামি না, এটা সিরিয়াস, ওর পার্সোনাল লাইফ বা কেন মানুষ তাকে এত দেখেন কয়েকটা কারণ আছে, তাকে কথা কম বলে বা মানুষের সাথে কম মিশে, এরকম এটা কিছু কি? যখন পর্তুগাল বাদ পড়লো ইউরো হ্যাঁ, থেকে, হ্যাঁ। তখন সবচেয়ে বেশি দোষটা পড়লো জাও ফেলিক্সের ঘাড়ে। কেন? লোকে বললো যে সবাই রোনালদোর কাছে গেল, ফেলিক্স গেল না। তো ফেলিক্সের ক্যারেক্টারটা সবার পছন্দ হইতে হবে এমন তো কোনো ঘটনা নাই। আবার ফেলিক্সকে নিয়ে খুব প্রচলিত একটা মানে বক্তব্য আছে, বক্তব্যটা এরকম, ফেলিক্সের নাকি যে গার্লফ্রেন্ড তিনি তাকে বেশ কবার ছ্যাঁকা দিয়ে চলে গেছেন আর কি, 4-5 বার, মানে একজনেই? হ্যাঁ, একজনই, এবং তিনি ততবারই তাকে রিটার্ন নিয়েছেন। মানে সংখ্যাটা 4-5 বারে কম হইতে পারে, 3-4 জন। আমাদের অনেকে হয়তো রিলেট করতে পারবেন ঘটনাটা, তাই তো? মানে ফেলিক্সের ক্ষেত্রে সেটা হচ্ছে ভালোবাসা মানে একই ভদ্র মহিলা 2-3 বার গেছেন, ফেলিক্স আবার তাকেই ফেরত চেয়েছেন, তাকেই নিয়েছেন, বিরাট বড় প্রেমিক পুরুষ। তো মনে হয় সম্ভবত এইগুলা তাকে মাঠের Effect খেলায় পড়ে। খুব একটা, তার মেধা নিয়ে কেউ কখনো প্রশ্ন তোলে নাই। বরং আতলেতিকো মাদ্রিদ তাদের রেকর্ড সাইনিং করে যাওয়া ফেলিক্সকে যখন দলে ভিড়িয়েছিল, তখন লোকে ভেবেছিল যে এই ফেলিক্সই আতলেতিকো মাদ্রিদকে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদের লেভেলে নিয়ে যাবে, যদিও সেটা ব্যাকফায়ার করেছে বা হয়নি। কারণ তার চরিত্র আসলে কি এটা তো আমি বলতে পারবো না, আমি তার সাথে কখনো দেখাও করি নাই। মানে তারে আমি দেখেছি, কিন্তু তার সাথে তো কথা হয় নাই। তার চরিত্র সম্পর্কে আমার নিজের চরিত্রই তো আমি জানি না কি, ঠিক আছে, আল্লাহ ভালো জানেন। তো এইখানে আরেকজনের চরিত্র নিয়ে কথা বলার অবস্থায় আমি আসলে নাই। বার্সেলোনাকে নিয়ে প্রশ্ন আছে, এটাকে এই প্রশ্নটা করে নিই। হ্যাঁ, জাহিদুল ইসলাম, তার প্রশ্ন, ওনার বয়স 21+। আচ্ছা, উনি জানতে মানে আমাদের কাছে জানতে চেয়েছেন, ভাই বিয়ের আগে চেলসি প্লাস ম্যানচেস্টার ইউনাইটেডকে লিগ জেতা দেখতে পারবো কিনা, তাদের মানে লিগ জেতার সুযোগ আছে কিনা ওনার, চেলসি এবং ম্যানচেস্টার ইউনাইটেড। ভাই আপনি যদি ওই দুই আশায় যদি থাকেন যে চেলসি আর ম্যানচেস্টার ইউনাইটেড লিগ না জিতলে আপনি বিয়ে করবেন না, তাহলে হচ্ছে কি আমার মনে হয় আপনাকে আপাতত চিরকুমার সংঘের সভাপতি করার দাবিটা আমি জানিয়ে দিতে পারি। তবে একটা মজার ব্যাপার কি জানেন, লিভারপুল, আমি অনেক লিভারপুল ফ্যানকে চিনি বা ম্যানচেস্টার ইউনাইটেড ফ্যানকে চিনি, যারা অনেকদিন ধরে মজা করে বলতেন যে লিভারপুল যদি লিগ জেতে তাহলে সে বিয়ে করবে, এবং লিভারপুল যখন লিগ জিতেছে তারপর সে আসলেই বিয়ে করেছে। তার বয়স আর্জেন্টিনা কত ওয়ার্ল্ড কাপ হয়েছিল? জিতলে লিগ জিতবে। তার বয়স কত হয়েছিল? 30, 31, 32, 35 এরকম, ঠিক আছে। আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ জিতলে সে বিয়ে করবে, এরকম অনেক লোক দেখছি। ইনফ্যাক্ট এরকমও দেখছে যে বিয়ের আসরে আর্জেন্টিনা ফ্যান, আমি তাকে জিজ্ঞেস করছি যে ভাই আপনার ক্যারিয়ারের সেরা অর্জন কি, এই বিয়েটা করা নাকি আর্জেন্টিনাকে ওয়ার্ল্ড কাপ জিততে দেখা? আর্জেন্টিনাকে ওয়ার্ল্ড কাপ জিততে দেয়। পরিষ্কারভাবে বলে দিয়েছে ওয়ার্ল্ড কাপ জিততে দেখা। পাশে তার স্ত্রী ছিলেন, খুব একটা পছন্দ করেন নাই তার বক্তব্যটা, কি আর করার, ঠিক আছে, কিছু করার নাই, জীবনটাই এরকম। আমার একটা জিনিস মনে পড়ে গেল, আগে ধরেন হচ্ছে গিয়ে ওই যে 2006, 10, 14 এই সময়গুলোয় মাঝে মাঝেই আপনার এমন নিউজগুলো আসতো যে ধরেন আর্জেন্টিনার
কোনো একটা মডেল বা কেউ একজন, হ্যাঁ, বলতো যে আর্জেন্টিনা যদি বিশ্বকাপ জিতে তাহলে আমি এইটা এটা করবো। করবে। হ্যাঁ, এটা এইটা হচ্ছে 2010 বিশ্বকাপে আমার মনে Exactly, আছে, হ্যাঁ। ভদ্রমহিলার নাম আমার মনে আছে লারিসা রিকেলমে। হ্যাঁ, তিনি পারাগুয়েন, তিনি পারাগুয়ে ওয়ার্ল্ড কাপ জিতলে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত গিয়েছিল, স্পেনের কাছে বাদ পড়েছিল হেরে। তো ওটা জিতলে কিছু একটা করবেন বলেছেন, খুব স্বাভাবিক, অনেকের আগ্রহ ছিল। যাই হোক, ভালো হয়েছে, যুব সমাজকে বিপথে যেতে দেননি তিনি। প্যারাগুয়ে আগেই বাদ পড়ে গিয়েছিল টুর্নামেন্ট থেকে। প্রশ্ন না, আজকে খুব ফালতু কথা হয়ে যাচ্ছে। আচ্ছা, প্রশ্ন হচ্ছে, আসল প্রশ্ন আসে, শান হায়দারের প্রশ্ন যে মোরসালিন আন্ডার-20 খেলে না কেন? শেখ মোরসালিন। আসলে শেখ মোরসালিনের তো একটা ইনজুরি ছিল, একটা লং টার্ম ইনজুরি, এরপর তিনি ফিরে প্র্যাকটিসও করেছেন। তবে আমার মনে হয় অন্য কোনো কারণে, আমার মনে হয় আন্ডার-17 তার না, আন্ডার-20 তার না খেলাই ভালো, এবং এটা একটা আবার পারফেক্ট ডিসিশন। এই জায়গা দেখেন, মোরসালিন কিন্তু ভুটানের এগেনস্টে দলে থাকবেন। হ্যাঁ, বাংলাদেশ হচ্ছে ভুটানের এগেনস্টে যে ম্যাচগুলো খেলতে যাচ্ছে, সেখানে দেখবেন হচ্ছে আপনার অনেক প্লেয়ারই এরকম আন্ডার-20 লেভেল থেকে নেওয়া হবে, যে যাদেরকে জাতীয় দলে নেয়ার আগে হাভিয়ার কাবরেরা চাচ্ছেন যে তারা কেমন করে এই আন্ডার-20-তে, সেটা দেখার জন্য। মোরসালিন তো অলরেডি এই পরীক্ষায় পাস। হ্যাঁ, আমার কাছে মনে হয় মোরসালিন ন্যাশনাল টিমে থিতু হয়ে গেছেন। যে একবার ন্যাশনাল টিমে খেলে ফেলেছে বা মানিয়ে নিয়েছে, তাকে আর এখানে নামানোর দরকার নেই, বরং এই আন্ডার থেকে না উপরে যাওয়ার প্রসেস, এইখান থেকে আর এখানে নেওয়ার তো কোনো প্রয়োজন নেই। এটা পৃথিবীর কোথাও হয় না। মানে লিওনেল মেসি যখন আন্ডার-20 ওয়ার্ল্ড কাপ জিতেছেন, এরপরে কি মেসিকে নিয়ে আবার খেলানো হয়েছে বয়সভিত্তিক দলে? ন্যাশনাল টিমে একবার ডেবিউ করে ফেলেছেন, ন্যাশনাল টিমেই খেলেছেন। এবং এই জায়গায় এটার সাথে একটু আমরা রিলেট করে দিই। আব্দুল বাসেত মারুফ, তার প্রশ্ন, সাফের এই দলের কাকে জাতীয় দলে দেখতে চান বা হচ্ছে গিয়ে দেখার সুযোগ আছে? দেখেন, ওই যে মোরসালিন যদি এই দলটায় খেলতো, হ্যাঁ, সাফ আন্ডার-20 এই দলটায় খেলতো, তাহলে কি হতো? তাহলে দেখা যেত হচ্ছে আপনার মিরাজুলকে হয় আমার নাম্বার 9-এ স্টার্ট করাতে হতো, বা অন্য কোনো পজিশনে মিরাজুলকে আমি অ্যাটাকিং মিডফিল্ডার বা সেকেন্ড স্ট্রাইকার হিসেবে খেলাতে পারতাম না। এই যে মিরাজুলের তো আপনার একটা এক্সপেরিয়েন্স হলো, এই জিনিসগুলোই তো আপনার হচ্ছে, আপনি যেটা বলছেন যে ও তো ওইখানে সেট, অন্যদেরকে আসলে সুযোগটা দিয়ে দেখি তারা ওই সুযোগটা কতটুকু ক্যাপাবল নেওয়ার জন্য। মিরাজুল আমার মনে হয় সেই সুযোগটা খুব ভালোভাবে নিয়েছেন। মিরাজুলকে নিয়ে প্রচুর কথা সবসময় হয়, কারণ হচ্ছে আপনার বিসিএলে তার পারফরমেন্স ভালো ছিল, এরপর বিপিএলে তাকে ব্রাদার্স ইউনিয়ন এবার রেজিস্ট্রেশন করালো, নেক্সট সিজনে তিনি আবাহনী লিমিটেডে খেলবেন। সুতরাং ওই জায়গায় ওই মঞ্চগুলো আসলে তারা পেয়ে গেছে। মিরাজুল একটা চয়েস হতে পারে। রাহুল, তিনি অলরেডি হাভিয়ার কাবরেরার প্রাথমিক দলে এর আগের বারও আসলে ছিলেন, সেই রাব্বি রাহুলও কিন্তু দুর্দান্ত খেলছেন এবারে সাফে। মানে এই দুজনেই আমার মনে হয় যে ন্যাশনাল টিমের ক্যাম্পে যদি ইন করে, এটা তাদের জন্য আসলে ভালো, অনেক কিছু তারা শিখতেও পারবে। দিক থেকে মনে হয় রাহুল বোধহয় রেডিও, আমি জানি না, কোচ আর ভালো জানেন। আপনি দেখেন রাহুলকে গত সিজনে ব্রাদার্স ইউনিয়নের হয়ে তিনি যখন খেললেন, মানে ফুল ম্যাচিউরড এনাফ মনে হচ্ছিল। মনে হচ্ছে যে রাহুলকে একটা সুযোগ, ভুটানের সঙ্গে বাংলাদেশের যে ফ্রেন্ডলি ম্যাচ দুটো রয়েছে সেপ্টেম্বরে, খেলানো উচিত। হয়তো কোচ এই দুজনেই আসলে মেইনলি আমার মনে হয় ঢুকতে পারে এই মুহূর্তে জাতীয় দলে। ভালো। আচ্ছা, শাহরিয়ার আজিজের প্রশ্ন, গুন্দোগান কি আবারও ম্যান সিটিতে ক্যাপ্টেন্সি পাবে? একজন প্লেয়ার কি পুনরায় পুরনো ক্লাবে ফিরে গেলে পুনরায় সেই সম্মানটুকু পায় কিনা? পেতেই পারেন, তবে অনেক সময় এরকম হয়, কেউ যদি একটা ক্লাব মাঝখানে চেঞ্জ করে ফেলে, বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ আমি এরকম দেখেছি, যে তাদেরকে আসলে ক্যাপ্টেইনের আর্মব্যান্ডটা সরাসরি দেওয়া হয় না। জেরার্ড পিকে যেই কারণে বার্সেলোনার 1-2 মানে ক্যাপ্টেনের যে সিরিয়াল, তাতে জেরার্ড পিকে সবসময় লাস্টে থাকতেন। যখন ইনিয়েস্তা, মেসি, তারপর থার্ড ক্যাপ্টেন মনে হয় সার্জি রবার্তো ছিল, এরপরেও জেরার্ড পিকে রাখা হতো। এটার কারণ হচ্ছে জেরার্ড পিকে মাঝখানে একটা সময় বার্সেলোনা ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে ছিলেন, তো যেহেতু তিনি ছেড়ে আবার এসেছিলেন, তাই ক্যাপ্টেনের যে সিরিয়াল তাতে তিনি একটু পেছনে পড়তেন। তার আগে প্রায়োরিটি দেওয়া হতো যে কখনো ক্লাব যাকে ছাড়তে হয় নাই। আর পিকে ওই সময় নিজের ইচ্ছায় ক্লাব ছেড়েছেন, তা তো আমরা জানি না কি করেছেন না করেছেন, তিনি হয়তো নিজের ইচ্ছাই ছেড়েছেন, কারণ তিনি গেম টাইম পাচ্ছিলেন না। যাই হোক, তো অনেক ক্লাবে রুলস এক এক রকম। গুন্দোগানকে হয়তো সরাসরি আপনি মেইন ক্যাপ্টেন হিসেবে আর দেখবেন না, কিন্তু ধরেন বদলি হিসেবে নামলেন, ক্যাপ্টেনের আর্মব্যান্ডটা কেউ তাকে হয়তো মানে বাহুতে দিয়ে আসলো, এরকমটা হতেই পারে। আর গুন্দোগান তো খুব ভালো টার্মে ক্লাব ছেড়েছিলেন, যাকে একটা ক্লাব আবার ফেরত নেয়, বুঝতে হবে তার ওই ক্লাবের সঙ্গে তার সম্পর্কটা আসলে ভালো রেখেই তিনি খুব মিউচুয়াল ছিল আর কি। ওকে, এখন প্রশ্ন মোহাম্মদ বরকতুল্লাহ, বার্সায় দানি অলমো
কোথায় খেলবে? এটা খুবই ভালো প্রশ্ন, কারণ পেদ্রি ওই জায়গায় এক ম্যাচ ভালো খেলেছেন। এক ম্যাচই অবশ্য শেষ কথা না, রাফিনিয়া ভালো করছেন, কিন্তু আমরা রিয়াল মাদ্রিদের কাছ থেকে কি দেখি? রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস, রদ্রিগো, এমবাপে, ব্রাহিম দিয়াজ নামেন পরে, মানে ফ্রন্ট লাইন যদি দেখি, ব্রাহিম দিয়াজ নামেন পরে, এনরিক নেমে গোল করলেন। তো এইটা হচ্ছে একটা টিম, যেই টিমে আপনার অপশনস থাকবে। আপনি সব ম্যাচে তো একই সিকোয়েন্সে খেলতে পারবেন না, সব ম্যাচ আপনাকে একই রকম ভাবে খেলতে পারমিটও করবেন, আপনি জিতেও আসতে পারবেন না। সেইখানে দানি অলমোকে আপনি কয়েকভাবে এখন ইউজ করতে পারবেন, হয় পেদ্রির সঙ্গে মিলিয়ে ইউজ করতে পারবেন, বা বার্সেলোনার যাদেরকে এখনো হান্সি ফ্লিক পানি নাই, ফ্র্যাঙ্কি দি ইয়ং, গাভি, এরা আসলে তো বার্সেলোনার চেহারাটা একটু পাল্টে যাওয়ার মতো অবস্থাই হয়, মানে অন্তত পক্ষে কাগজে কলমে। আপনি হচ্ছে গিয়ে তাকে উইং আপনি ইউজ করতে পারবেন দানি অলমোকে, আপনি হচ্ছে গিয়ে অ্যাটাকিং মিডফিল্ডে ইউজ করতে পারবেন, সেকেন্ড স্ট্রাইকার খেলাতে পারবেন, লটস অফ অপশনস, অনেকগুলো অপশন আছে। তবে আপনি কোথায় দেখতে চান? আমি হলে অ্যাটাকিং মিডফিল্ডে, আমি আসলে তাকে দেখতে চাই, কই জানেন, আমি আসলে দেখতে চাই স্ট্রাইকারের পেছনে, লেভানডস্কি ঠিক পেছনে জায়গাটা, মানে অলমোস্ট ধরেন নাম্বার 10। হ্যাঁ, ঠিক পেছনের জায়গাটা আমার কাছে মনে হয় ওইখানে তিনি আরো ভালো কিছু দিতে পারবেন। একই সাথে বার্সেলোনার আরেকটা প্রশ্ন আছে, মাহাদি হাসান, তার প্রশ্ন, বার্সেলোনা সেন্টার ব্যাকের অভাবে ভুগছে কিনা? দ্যাটস ট্রু, কারণ ক্রিস্টেনসেনের ইনজুরি, রোনাল্ড আরাহুর ইনজুরি, এখন এই মুহূর্তে বার্সেলোনার 3 জন হচ্ছে গিয়ে সেন্টার ব্যাক মাত্র রয়েছে। কুবার্সি, গার্সিয়াকে এই সিজনে তারা আনলো, এবং একই সাথে ইনিগো মার্টিনেজ, এই 3 জনই রয়েছে। আরাহু ফিরলে বা ক্রিস্টেনসেনও ধরন হচ্ছে গিয়ে ডিসেম্বরের পর ফিরলে তখন মোটামুটি সেট, কিন্তু এর আগে বার্সেলোনাকে আসলে এভাবেই চালাতে হবে। ওকে, তাহলে বার্সেলোনার এই সমস্যাগুলো যে কোনো সময় মাথাচাড়া দিয়ে উঠতে পারে, এটাই হচ্ছে সমস্যা। মানে একদম টায় চলতেছে তারা, যা বেতন ঠিক তাই হাত খরচ। তো এইটা অনেক সময় আপনাকে পার করিয়ে দেয়, অনেক সময় পার করিয়ে দেয় না, তাই না? মানে আমরা জীবনে যা দেখি সেরকমই অনেকটা। এই প্রশ্নটা ভালো, পান্তা ফুলে। শুভ সেনের প্রশ্ন হচ্ছে, এনরিক পারলো, ভিতর রকি পারলো না কেন? দেখেন, ভিতর রকিকে রিয়াল বেতিসে ধারে দেওয়া হয়েছে। ভিতর রকিকে যখন জাভি বলেছিলেন যে তাকে তিনি চান না, তখন আমরাই সমালোচনা করেছিলাম যে জাভি কেন একটা প্লেয়ারকে যাকে জানুয়ারি মাসে ট্রান্সফারে আনা হয়েছে, তাকে 6 মাসও তিনি দেখলেন না, অথচ তার উপর তিনি বিরাগভাজন হয়ে গেলেন। হান্সি ফ্লিকও ওই একই ঘটনারই পুনরাবৃত্তি ঘটালেন, তিনি বললেন এনরিককে দিয়ে তার কাজ হবে না, ভিতর রকিকে দিয়ে তার কাজ হবে, দুঃখিত, ভিতর রকিকে দিয়ে। তার মানে ভিতর রকির বোধহয় নিজেকে নিয়ে কাজ করার অনেক সুযোগ আছে। আমরা এই তত্ত্ব থেকে যা বুঝলাম, লজিক তো তাই বলে। ট্রু, কারণ হচ্ছে আপনি যখন বার্সেলোনার মতো ক্লাবে খেলবেন, হ্যাঁ, মানে ইয়াংস্টারদের উপরে কিন্তু হিউজ প্রেশার থাকে, আর বার্সেলোনা তো এখন পুরো ইয়াংস্টার দিয়েই চলছে, তাই না? ট্রু। আচ্ছা, এবারে আসল প্রশ্নে আসি, যে এনরিক কেন পারলো? এনরিকের গোলটা তো দেখেছেন, হ্যাঁ, দারুণ গোল করেছেন, একটা ড্রিম ডেবিউ। যে ম্যাচটা হওয়ার কথা ছিল কিলিয়ান এমবাপের, সেই ম্যাচটা হয়ে গেল এনরিকের। যে ম্যাচে ঘরের মাঠে গোল করলেন, হ্যাঁ, যে ম্যাচের আগে স্প্যানিশ দৈনিক নোটেবল 4টা, তারা সবাই ফ্রন্ট পেজে রাখলো এমবাপেকে, কিলিয়ান এমবাপেকে। পরদিন তারা পত্রিকা বের করলো, সবগুলোর ফ্রন্ট পেজে এনরিকের ছবি। এটা হচ্ছে একজনের ম্যাচ আরেকজন কি করে নিয়ে যায়, তার উজ্জ্বল উদাহরণ। 17 বছর বয়সী, মানে বোঝাই যায় না যে তার বয়স 17। আমার হাতের শেষ প্রশ্ন, হ্যাঁ করেন, বুঝছি। রায়নাম সর্দার, তার প্রশ্ন, না ভাই প্রশ্নটা একটু দেখলাম আর কি, ভালো মতো, অন্য কিছু ভাবেন না যে হাতের লেখা বুঝতে পারতেছি। বাংলাদেশের ফুটবলারকে লাল কার্ড দেয়া সঠিক ছিল কিনা? গতকালকের ম্যাচে সাফ আন্ডার-20 চ্যাম্পিয়নশিপে কামাচাই এটা নিয়ে রেড কার্ড পেয়েছেন, তর্ক থাকতে পারে। তিনি একটা ইয়েলো কার্ড আগেই দেখেছিলেন, মানে এটা সেকেন্ড ইয়েলো কার্ড, এটা সেকেন্ড ইয়েলো কার্ড ছিল। সেকেন্ড ইয়েলো কার্ড যখন তিনি দেখেছেন, তিনিও আর কমপ্লেইন করতে যান নাই, মানে তিনি এক জায়গায় দাঁড়াইছিলেন। 95 মিনিটসের দিকে তিনি সেকেন্ড ইয়েলো কার্ড, তখন আর ম্যাচে কিছু বাকি নাই, তার 1-2 মিনিট পরে টাই ব্রেকার শুরু হয়ে যাবে। প্রথমত তিনি দাঁড়িয়েছিলেন, কিন্তু তার টিমমেটদেরকে যখন তিনি দেখলেন প্রতিবাদ করছে, তখন তিনি যে রেফারিকে এভাবে করে কি জানি বলতে গেলেন, ভাই দেখেন আমি এটা করি, হ্যাঁ এটা করি নাই। ইউ ক্যান নট ডু দিস, ইউ সিম্পলি ক্যান নট ডু দিস। এখনকার যুগে রেফারিরা, তাদের সঙ্গে কথাও বলা যায় না, রাইট? মানে আমরা ইউরোতেই তো দেখলাম, ইউরোতে দেখেছি ক্যাপ্টেন বাদে কেউ গিয়ে তার সাথে কথা বললে তাকে কার্ড দেখানো হচ্ছে, এই রুলে চলে গেছে ফুটবল। আর আমরা যদি আমাদের আন্ডার-20 ফুটবলারদেরকে, এর শিখবেই বাকি, শিখবে তো দেখে বড় ভাইদের,
আর বড় ভাইয়ের তো ঘরের লিগে যে এই সারা তো কথাই হয় না, অনেককেই দেখছি আমি যে অনেক বিদেশি বড় ভাইরাও আছেন এর মধ্যে। হ্যাঁ, বিদেশি বড় ভাইরা আমাদের থেকে শেখেন। হ্যাঁ, মানে এই সামনে রেফরির সামনে রকচটা ভাব দেখানো যেন একটা কালচার, রেফরিকে রাগান্বিত করে দেওয়া, এটা মনে হয় একটা বিরাট বড় ক্রেডিটের বিষয়। কিন্তু আমরা যেটা বুঝি না, রেফরিকে রাগাই দিলে আপনার ক্ষতি, আপনার ওই ম্যাচ তো জিততে হবে, তাই না? তো এই জিনিসগুলো বাংলাদেশে ফুটবলে খুব দ্রুতই ইমপ্লিমেন্ট করা দরকার, আমরা অনেকবারই বলেছি এবং আসলেই সেটাই, মানে বাংলাদেশের ওই লোকাল লিগগুলোতেও আমার মনে হয় ফুটবল, যেটা আমরা আসলেই অনেকবার বলেছি, যেটার ফল আমাদের ইন্টারন্যাশনাল সার্কিটে গেলে দেখতে হয়, বারবারই বাংলাদেশ হচ্ছে গিয়ে ভোগে, এবং সেটা খেসারতটাও খুব বাজেভাবেই আসলে দিতে হয় ওই পার্টিকুলার ম্যাচগুলোতে। আপনি দেখেন এই যে তিনি রেড কার্ডটা দেখলেন, লাস্টে প্রতিবাদ করেছেন, হ্যাঁ, আলটিমেটলি তিনি কিন্তু নেক্সট ম্যাচটা কিন্তু খেলতে পারছেন না, ওটা তো এমনিও খেলতে পারতেন না। এক্স্যাক্টলি, কিন্তু ওই জিনিসগুলো যদি তিনি আগেও করতেন তখন কিন্তু তিনি নিচেই করতেন। আর এগুলো হয় কি, রেফারির ডেটা বুকে এগুলো লেখা থাকে, হ্যাঁ, এবং পরে ম্যাচ যখন যে কারণে মেসি একই ফাউল করে মেসি কার্ড দেখেন না, কিন্তু আপনি করলে কার্ড দেখবেন, এর কারণ হচ্ছে রেপুটেশন। মেসি তো ওই জায়গায় একদিনে যায় নাই, মেসি দিনের পর দিন তার ওই রেপুটেশন তৈরি করেছেন, এবং এইগুলা ফুটবল পিচে ম্যাটার করে। বাংলাদেশের রেফারি বলেন, দুনিয়ার যেই রেফারি বলেন, সে জানে যখন 22 ফুটবলার খেলে সে কার কি চরিত্র এই সম্পর্কে সে মাথায় আইডিয়া নিয়েই ওই ম্যাচটা কন্ট্রোল করতে নামে। মানে এটা আমার লাইভ এক্সপেরিয়েন্স থেকে বলছি, যে ধরেন প্রিমিয়ার লিগে বা বাংলাদেশের ঘরোয়া লিগগুলোতে ক্লাব অফিসিয়ালরা, অলমোস্ট প্রায় এভরি ক্লাব অফিসিয়ালরা যেসব বিহেভ করেন রেফারিদের সাথে, মুখ ইউজ করে, এই যে এগুলো কার্ড কিভাবে সরাসরি কার্ড দেখানোর পরেও আসলে সেখানে চলতে থাকে। এই জিনিসগুলো আমার মনে হয় আরো পেশাদারিত্বের মোড়কে নিয়ে আসার সুযোগ আসলে এখনই আছে, অনেক সুযোগ আছে। এক্স্যাক্টলি। যাই হোক, প্রশ্ন একটা আছে, দুটো প্রশ্ন আছে আমার কাছে। গেমিং ইমরুল কায়েসের প্রশ্ন হচ্ছে, অ্যান্টনি প্রাইমকে নিয়ে কিছু বলুন। অ্যান্টনি প্রাইম মানে কি আপনি ম্যানচেস্টার অ্যান্টনিকে বোঝাতে চাইছেন, না অ্যান্টনি প্রাইমের অন্য কোনো ফুটবলার আছে? আমি জানি না, অ্যান্টনি তো হচ্ছে, আমরা তো সেটাই জানি। আচ্ছা, অ্যান্টনি ব্রাইটনের সাথে, অ্যান্টনির প্রাইম টাইম নিয়ে কিছু বলুন। অ্যান্টনি প্রাইম টাইম কোনটা ভাই? এখন তো আচ্ছা, অ্যান্টনি বদলি হিসেবে নেমেছিলেন 90 মিনিটস একটু আগে ব্রাইটনের সাথে। সেই ম্যাচে নামার পরে এত যে হাসি তামাশা করতেছেন, তিনি একটা খুব ভালো কাটব্যাক করেছেন, যেখান থেকে ইউনাইটেড গোল করতে পারে নাই শেষ পর্যন্ত। এই আর অ্যান্টনি কি বলবো, বলার কিছু নেই। শুভ্র সেনের প্রশ্ন হচ্ছে, না শুভ্র সেনের প্রশ্ন করেছি, মেহেদী হাসান দিবালার ডাক পাওয়া নিয়ে কিছু বলতে বলেছেন। আমার কাছে ভালো লেগেছে দিবালার ডাক পাওয়ায়, হুট করে ডাক পেয়ে গেলেন, করে ডাক পেলেন। আমরা আগের সপ্তাহেই তো এটা নিয়ে কথা বলছিলাম যে দিবালা ডাক পাচ্ছেন, ইনফ্যাক্ট তার রেগুলার খেলাও আসলে হচ্ছিল না, এবং কোপা আমেরিকায় ডাক না পাওয়ার পরে আবার ডাক পড়েছিলেন, আবার ডাক পড়লেন। উনি কিন্তু এই যে লাস্ট উইকে তো একটা স্টেটমেন্ট দিলেন না, যখন তাকে সৌদি ক্লাব থেকে অফার করা হলো, তিনি সবকিছুই বলেছিলেন যে তিনি ন্যাশনাল টিমের হয়েও আবারও ফিরতে চান। এই সবকিছু নতুন করে আলোচনা শুরু করেছে। তবে দিবালার ডাক পাওয়ায় আমার মনে হয় ভালো হয়েছে। ভাই কিছু বললাম, ধন্যবাদ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.